পরিসংখ্যান ব্যুরোর হিসাবে এই অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধির হার 7% ছাড়াবে। বছর শেষে মাথাপিছু আয়ও বেড়ে হবে $1,466। জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে তথ্য জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল। অন্যতম কারণ হিসেবে রাজনৈতিক অস্থিরতা কমার কথা বলেছেন তিনি। অনুমোদন প্রক্রিয়া দীর্ঘসূত্রিতা 7% প্রবৃদ্ধি অর্জনে প্রায় 3 লাখ কোটি টাকার বাজেট দেয় সরকার। অবকাঠামো ও জ্বালানি খাতের উন্নয়নেও নেওয়া হয় বড় আকারের এডিপি। তবে বাস্তবায়নের হার সন্তোষজনক না হওয়ায় অর্থবছরের মাঝামাঝিতেই প্রবৃদ্ধি 7% হবে না বলে পূর্বাভাস দেয় বিশ্বব্যাংক, এডিবি ও আইএমএফ। কিন্তু পরিসংখ্যান ব্যুরো সাময়িক হিসেবে প্রবৃদ্ধি পৌঁছেছে 7-এর ঘরে। কৃষিতে না বাড়লেও শিল্প ও সেবা খাতের প্রবৃদ্ধির কারণেই সার্বিক জিডিপি বেড়েছে বলছে সংস্থাটি। বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতা না থাকাও এর কারণ বলছেন পরিকল্পনা মন্ত্রী। জিডিপিতে প্রবৃদ্ধিতে 6 ভাগে আমরা শৃঙ্খলবদ্ধ হয়েছি। আমরা আজকে সেই শৃঙ্খল মুক্ত হলাম। আমাদের মাথাপিছু আয় ছিল আগে $1316, আজকে থেকে আমাদের মাথাপিছু আয় $1466। জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর বিবেচনায় নিলে এর আগে শুধু একবারই প্রবৃদ্ধি পৌঁছেছিল 7-এ, সেটি 2006-07 অর্থ বছরে। টানা 5 বছর জিডিপি 6-এর ঘরে আটকে থাকার পর এবারই প্রথম 7% পৌঁছল। 7 কি 6.5 সেটা অত বেশি গুরুত্বপূর্ণ না সংখ্যা নিয়ে বিতর্কটা, কারণ বর্তমানে বিশ্বের যে অবস্থা সেখানে ইভেন 6% গ্রোথ যদি আপনি অর্জন করতে পারেন তাহলে হয়তো পৃথিবীর 10টি সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং নেশনের মধ্যে আপনি থাকবেন। আগামী বছরগুলোতে অধিক কর্মসংস্থান তৈরিতে একে টেকসই করা জরুরি বলেও মনে করেন অর্থনীতিবিদেরা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জিডিপি প্রবৃদ্ধির হার 7.5%। শেষে কথা বলতে আমাদের সাথে আছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। জাহিদ হোসেন, বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফ এর কয়েক মাস আগের পূর্বাভাস নাকচ করে দিয়ে পরিসংখ্যান ব্যুরো বলছে অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি 7% ছাড়াবে। আপনাদের ধারণা কি ভুল প্রমাণিত হলো? ধন্যবাদ খালেদ। এটা ঠিক ভুল সঠিকের ব্যাপার নয়, মানে আমরা তো যেগুলি করি সেটা প্রজেকশন। এখন যেটা হয়েছে সেটা প্রথম 6 মাস কি 8 মাসের তথ্যপাত্রের ভিত্তিতে একটা হিসাব, প্রাথমিক একটা হিসাব করা হয়েছে, যেখানে 7.05% প্রবৃদ্ধি একটা প্রাথমিক হিসাব আমরা দেখেছি। তো সেই প্রাথমিক হিসাব অনুযায়ী আপনি কি বলবেন যে এর বড় কারণ? অনেক কিছু বলেছেন পরিকল্পনা মন্ত্রী, তবে একটি কারণের উপরে তিনি গুরুত্ব দিয়েছেন যে রাজনৈতিক অস্থিরতা কমা। আপনার কাছে কি মনে হচ্ছে যে কোন বিষয়টি প্রবৃদ্ধি 7.05% মানে এখন খুব কঠিন আসলে, তারপরে এটি হওয়া কিভাবে সম্ভব হলো? হ্যাঁ, এখানে সেটাই প্রশ্ন। এখানে আমি যেমন কিছু সুসংবাদ আছে তেমন কিছু দুঃসংবাদও আছে। যে সংখ্যাগুলি আজকে বিবিএস দিয়েছে আমাদেরকে, আপনি যদি এই 7.05টা কোত্থেকে এসছে সেটার বিস্তারিত বিশ্লেষণ করে দেখেন তাহলে দেখবেন যে এখানে 4টি খাত প্রধান ভূমিকা পালন করেছে। তার মধ্যে সবচেয়ে সিংহভাগ যেটা প্রবৃদ্ধির যে বৃদ্ধিটা, গত বছর 6.55, এই বছর 7.05, এই যে বৃদ্ধিগুলো, সেই বৃদ্ধিটার সিংহভাগ এসছে কিন্তু সেবা খাত থেকে, আর কিছুটা এসছে লার্জ স্কেল ম্যানুফ্যাকচারিং আর কনস্ট্রাকশনের খাত থেকে। সেবা খাতে যদি আপনি আরেকটু ডিটেলসে দেখেন তাহলে সেখানে দেখবেন যে সেখানে আপনার জনপ্রশাসন এবং ডিফেন্স, তারপর শিক্ষা এবং স্বাস্থ্য, এখান থেকে বেশিরভাগ প্রবৃদ্ধিটা এসছে। এবং এই জনপ্রশাসন, ডিফেন্স এবং শিক্ষা এবং ইভেন স্বাস্থ্যের ক্ষেত্রে এই যে মূল্য সংযোজনের হিসাবটা কিন্তু কস্ট ভিত্তিক, এবং এই কস্টের মধ্যে এখানে মূলত লেবার কস্টটাই ধরা হয়। কাজে এখানে যে বেতন ভাতা যেগুলো সেটার ভিত্তিতেই মূল্য সংযোজন হিসাবটা হয়। কাজে এই বছর যে পাবলিক সেক্টরে যে আমরা একটা বড় ধরনের বেতন বৃদ্ধি দেখেছি, সেটা কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে এই 7% জিডিপি গ্রোথটা উঠাতে। মানে সরকারি বেসরকারি বেতন ভাতা বৃদ্ধির যে একটি এটি এই প্রবৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে বলে আপনি মনে করছেন যে পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী। আর এই বছর শেষে পরিকল্পনা মন্ত্রী যে বলছেন যে মাথাপিছু আয় $150 বেড়ে $1,466 হবে, সেই ক্ষেত্রে কোন বিষয়টি মুখ্য হয়ে উঠছে বলে মনে করছেন জনাব জাহিদ হোসেন?
না, সেটা তো ধরেন মাথা পিছু আয়ের হিসাবে যেটা ধরা হয় সেটা হলো আপনার মাথা পিছু দেশীয় উৎপাদন, যেটা আমরা জিডিপি বলি, প্লাস এর সাথে যোগ হয় বিদেশ থেকে আয় করা অর্থগুলো, সেখানে তার মধ্যে প্রধানত আছে রেমিটেন্সেস। তো যেহেতু জিডিপি 7% হারে বেড়েছে, সেজন্য মাথা পিছু আয়ও বাড়ছে। রেমিটেন্স তো এবছর এ পর্যন্ত 1% কমেছে প্রথম 8 মাসে গত বছরের তুলনায়। জনাব জাহিদ হোসেন, আমি সর্বশেষ যদি জানতে চাই যে আজকে পরিসংখ্যান ব্যুরো যেসব তথ্যগুলি আমাদেরকে দিল, সেসব তথ্যে আমরা কি বলতে পারি যে বাংলাদেশের অর্থনীতি কি ঠিক পথে আছে, বাংলাদেশ অর্থনীতি ভালো করছে, বাংলাদেশ অর্থনীতি খারাপ করছে, কি বোঝা যাচ্ছে আসলে? হ্যাঁ, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে আমরা তো এই 7% উঠলাম, অর্থবছর 7-এও আমরা 7% অর্জন করেছিলাম, কিন্তু পরে সেটা টিকেনি। কাজে প্রশ্নটা হলো এটা টিকবে কিনা, এবং এটা টিকবে কিনা সেটা নির্ভর করছে আপনার উৎপাদন ক্ষমতার ব্যবহারটা কিভাবে হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা আপনি বৃদ্ধি করতে পারছেন কিনা। দুই ক্ষেত্রেই কিন্তু বিনিয়োগটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেখানে আমি যে আগে বলছিলাম এখানে দুঃসংবাদও আছে। সেখানে কিছুটা দুঃসংবাদ আমরা দেখতে পাচ্ছি বিবিএস এর সংখ্যায়, যে ব্যক্তি খাতের বিনিয়োগ জিডিপির অনুপাতে গত বছর ছিল 22.07, সেটা এই বছর কমে 21.78 নেমে এসছে। মানে ব্যক্তি খাতে যে বিনিয়োগের যে স্থবিরতা আমরা বিনিয়োগের স্থবিরতা গত 3-4 বছরে যে দেখছিলাম, সেটা কিন্তু কেটে উঠছে বলে বিবিএস আজকে যে সংখ্যাগুলো বের করেছে সেটাতে কোনো দেখে মনে হয়। জনাব জাহিদ হোসেন, আমি খুব সংক্ষেপে জানতে চাইবো যে জ্বালানি তেলের দাম বাড়া কমা কি, জ্বালানি তেলের দাম অনেক কম থাকা বিশ্ববাজারে আমাদের এখানে সেটি বাড়তি দামটি রাখা কি কোনো প্রভাব রাখছে এটার মধ্যে? মানে আমাদের আন্তর্জাতিকভাবে যেসব বিশ্লেষণ করা হয়েছে সেটাতে দেখা যায় যে জ্বালানি তেল যদি 10% কমে তাহলে আপনার জিডিপিতে 0.1 থেকে 0.5 একটি ইতিবাচক প্রভাব পড়তে পারে। আচ্ছা, এখন যদি জ্বালানি তেলের দাম কমানো হয় তাহলে সেটা হয়তো জিডিপিতে একটা অবদান রাখবে। তবে আমার যেটা শেষ বক্তব্য সেটা হলো যে দাম নির্ধারণ পদ্ধতিতে আমাদের সংস্কার লাগবে। দাম নির্ধারণ পদ্ধতিতে সংস্কার আনতে হবে। জাহিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। এটা স্পিক একবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।